নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকেও নিয়ে চলে এসেছি আরও একটি অলৌকিক পর্ব নিয়ে আপনাদের জন্য। আপনারা শুনছেন লেখক প্রমথনাথ পিসির লেখা অলৌকিক গল্প সাথে সাথে ঘুরবে। এটি প্রথম পর্ব। অল্প কয়েকদিনের মধ্যে পরপর কয়েকটা মৃত্যুতে আমাদের বাড়িতে একটা অনৈসর্গিক আবহাওয়ার সৃষ্টি হলো। প্রথমে মারা গেল বাড়ির একটা ছোট ছেলে, খেলা করবার সময় ছাদ থেকে পড়ে। সেই ঘটনায় বালকের মা এমন অভিভূত হয়ে পড়ল যে সে শয্যা গ্রহণ করল। সেই শয্যা আর সে ছাড়ল না। মৃত্যু এসে শোকাতুরার সকল যন্ত্রণার অবসান করে দিল। এই দুটি মৃত্যুর মধ্যে 1.5 মাস কালেরও ব্যবধান নয়। তৃতীয় মৃত্যুটি আরও আকস্মিক। তখন বর্ষাকাল। বিদ্যুতের তারে কোথায় কি ত্রুটি হয়েছিল কেউ জানতো না। বাড়ির একটি বয়স্ক ছেলে সুইচ টিপতে গিয়ে প্রাণ হারালো। সেই ঘরটিতে অন্য কেউ ছিল না সে সময়। কেউ তাকে সাহায্য করবার অবকাশও পেল না। চতুর্থ বা শেষ মৃত্যুটি ঘটল বাড়ির একটি চাকরের। অনেক দিনের পুরনো চাকর, আমাদের পরিবারের সঙ্গীভূত প্রায় হয়ে গিয়েছিল। রাতের বেলায় সুস্থ শরীরে সে শুয়েছিল। ভোরবেলায় দেখা গেল তার দেহে প্রাণ নেই। ডাক্তার আসলো, পরীক্ষা করে বলল হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। আমরা জিজ্ঞেস করলাম, লোকটির তো হার্ট ফেল করে মরবার বয়স হয়নি। ডাক্তার বলল, আর সবেরই বয়স আছে, মরবার বয়স নেই। অভিজ্ঞ ডাক্তার ছাড়া এমন আর কে বলতে পারত? 3-4 মাসের মধ্যে এই 4টি মৃত্যু বাড়িতে ঘটল। পরিবারের ছেলে মেয়ে থেকে বয়স্করা পর্যন্ত সকলেই ভেঙে পড়ল। কিন্তু শোক যতই তীব্র আর ব্যাপক হোক না কেন, সংসার তার প্রত্যেক দিনের দাবি ছাড়ে না। সেই দাবি মেটাবার জন্য আমাকে বাধ্য হয়ে শক্ত থাকতেই হলো। শোক করবার অবকাশ আমার ছিল না। সংসারের প্রত্যেক দিনের কাজকর্ম নিতান্ত অভ্যাসের তাগিদেই নিজের চিহ্নিত পথে চলতে লাগলো। সকাল হয়, চাকর বাজারে যায়, যথাসময়ে আহারের ডাক পড়ে, অফিসগামীরা অফিসে যায়। এইভাবে সবই চলছিল। কিন্তু কারও মনে আনন্দ নেই, জীবনে কোনো উৎসাহ নেই। এমনকি সবাই যেন স্বল্পভাষী হয়ে পড়েছিল। কেউ অপরের মুখের দিকে ভালো করে তাকাতো না সাহস করে। কি জানি, 2 দৃষ্টির ঠোকাঠুকিতে সুপ্ত শোকের আগুন যদি জ্বলে ওঠে। আরও একটা ভীষণতর সম্ভাবনা ছিল, এবার কার পালা? এই আশঙ্কা প্রত্যেকের মনে গুপ্ত ছিল। হঠাৎ যদি চোখে চোখে ঠেকিয়ে প্রশ্নরূপে ঝুলকে ওঠে। তাই সকলে পরস্পরের চোখ এড়িয়ে চলত। আর এত বড় বাড়িটা কেমন যেন অদ্ভুত রকম নিস্তব্ধ হয়ে পড়ছিল। লোকে যে কথাবার্তা বলতো না, কিংবা বিশেষ করে আস্তে চলাফেরা করত, এমন বলবো না, কিন্তু কণ্ঠস্বর
এবং চলাফেরা মনে হতো যেন অনেকটা দূর থেকে আসছে। মনে হতো সিঁড়ির ওপরে কে যেন অদৃশ্য গদি পেতে রেখেছে, নতুবা ওঠানামার শব্দ এত ক্ষীণ কেন হবে? এই সময় একদিন একজন পশ্চিমা চাকর নিযুক্ত হলো বাড়িতে। হঠাৎ রাত্রেবেলা তার আর্তস্বর শুনে সকলে নিচের তলায় ছুটে গেলাম। কি ব্যাপার? দেখলাম যে লোকটা জেগে থরথর করে কাঁপছে। আমরা জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? সে কেবল একটি কথা বলল, দেও। এই বলে সে জানলার বাইরের বকুল গাছটার দিকে আঙুল নির্দেশ করল। দেখলাম যে বাইরের দিকে অন্ধকারের মধ্যে বকুল গাছটা একটা সুবৃহৎ তোড়া বাঁধা অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে দেও অর্থাৎ ভূত কিছু নয়, হঠাৎ ওই গাছটা দেখে ফেলেছে সে, তাই সে ভয় পেয়েছে। সে কিন্তু বুঝতে চায় না, খালি বলে দেও একটা নয়, দুটো, একটা লড়কা আর একটা औरत জানলা থেকে নাকি মুখ করে ওই গাছটা তলায় দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম, তারা দেও নয়, সত্যিকারের মানুষ। কিন্তু সে মানবে কেন? পাছে আরও কিছু বলে ফেলে, তাই প্রসঙ্গ চাপা দিয়ে তাকে ওপর তলায় নিয়ে গিয়ে আমার ঘরের বারান্দায় শুতে বললাম। ভোরবেলা উঠে সে একটা পশ্চিমা ধরনের সেলাম ঠুকে বিদেয় নিল। বলল যে এ বাড়িতে দেও আছে। এই ঘটনায় সকলের মনের শোকের সাথে ভয়ের যোগ ছিল। আমি সবাইকে বোঝাতে চেষ্টা করলাম যে ব্যাটার পালাবার ইচ্ছে ছিল, তাই ভূতের একটা অবতারণা করেছে। কিন্তু মুশকিল এই যে কেউ আমার সঙ্গে এই বিষয়ে তর্ক করল না। করলে আমার যুক্তির সপক্ষে দু চার কথা বলবার সুযোগ পেতাম। আমার কথা শুনে সকলে চুপ করে গেল। বেশ বুঝতে পারলাম সবাই মনের ভিতরে শোক ও ভয়কে এক শয্যায় সযত্নে লালন করছে। আমি বুঝলাম সকলের মানসিক স্বাস্থ্য খারাপ হবার মুখে, অতএব স্বাস্থ্যও ভেঙে পড়বে। তখন আমি একদিন প্রস্তাব করলাম যে কিছুদিনের জন্য সকলে একবার শিমুলতলা ঘুরে আসলে কেমন হয়। কেউ উৎসাহ প্রকাশ না করলেও আপত্তি করল না। শিমুলতলায় আমাদের একটা বাড়ি ছিল। কয়েকদিন পরে আমি সবাইকে নিয়ে শিমুলতলায় রেখে আসলাম। শিমুলতলা থেকে ফিরে আমি খুব অসুখে পড়লাম। আর এই সময়টাতে কলকাতার বাড়িতে আমার সঙ্গে একজন নতুন চাকর নিযুক্ত ছিল। সে পূর্বের ইতিহাস কিছুই জানত না। অসুখ এমন কিছু নয়, প্রথমটা কিছুদিন সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা বলে চালাচ্ছিলাম, কিন্তু 8-10 দিন পরেও শয্যাত্যাগ করতে সমর্থ না হলে ডাক্তারকে কল দিলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন কোনো বিশেষ রোগের লক্ষণ মিলছে না, নার্ভাস শক। নার্ভাস শক ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন দেহের স্নায়ুপুঞ্জের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, তাই তারা সাময়িকভাবে বিকল হবার লক্ষণ দেখাচ্ছে। তারপরে উৎসাহ দিয়ে বললেন কোনো ভয় নেই, কিছুদিন শুয়ে থাকুন,
সব সেরে যাবে। ডাক্তার বিদায় হলে ভাবলাম ডাক্তারের কথা মিথ্যে নয়। এ কয় মাসে আমাকে অনেক সহ্য করতে হয়েছে। মৃত্যু শোকে আর সকলে যখন কাতর হয়ে পড়েছিল, আমার বিশ্রামের সময় ছিল না। এমনকি একটু নিরিবিলি বসে একবার যে অশ্রুপাত করব সে অবসরটুকুও পাইনি। বুঝলাম যে ভেতরে ভেতরে একটা ক্ষোভ জমা হয়েছিল, তখন প্রকাশের সময় ছিল না। এখন অবসর পেয়ে স্নায়ুপুঞ্জ এলিয়ে পড়েছে। ডাক্তার বলেছে কোনো ওষুধের প্রয়োজন নেই, অর্থাৎ এ রোগের কোনো ওষুধ হয় না। শুয়ে থাকাটাই একমাত্র চিকিৎসা। তাই শুয়েই থাকলাম। অবশ্য ওঠবার শক্তিও ছিল না, আর ইচ্ছেও বড় ছিল না। সারাদিন একা একা শুয়ে থাকি, সারাদিন এবং সারা রাত। চাকরটা নিয়মিত সময়ে এসে খাবার এবং ওষুধপত্র দিয়ে যায়। অন্য সময়ে তার বড় দেখা পায় না। তবে পায়ের শব্দে আর ঘরের কাজের টুকটাক আওয়াজে বুঝতে পারি যে লোকটা নিচের তলাতেই আছে। আমাদের বাড়িটা নিতান্ত ছোট নয়, 3 তলা চক মিলানো ধরনের সেকেলে বাড়ি। ছোট বড় মাঝারি মাপের অনেকগুলো ঘর আছে বাড়িটিতে। এখন 2-3টে ঘর ছাড়া সব কটাই তালাবন্ধ আছে। অবশ্য সবাই মিলে থাকবার সময়ও সব কটা ঘর খোলার প্রয়োজন হয় না। দোতলার একটা চওড়া ঘরে একদিকে আমার বিছানা পাতা। শুয়ে থাকলে বাইরে পথের লোক চলাচল কতকটা চোখে পড়ে। রাত্রিবেলা গ্যাসের আলো কতক ঘরে ঢুকে আসে, আর বসন্ত ও বর্ষাকালে যথাক্রমে দক্ষিণ ও পূর্বে জানলা দিয়ে উহু করে বাতাস ঘরে প্রবেশ করে। অনেকগুলো বালিশ মাথায় দিয়ে ঘাড় উঁচু করে আমি পড়ে থাকি। ক্লান্তি যতই বাড়ে একটি করে বালিশ সরিয়ে ফেলি। শেষ একটি বালিশ যখন অবশিষ্ট থাকে তখন বিছানার উপরে গড়াতে থাকি। গড়াতে গড়াতে কখন ঘুমিয়ে পড়ি। এইভাবে রাত্রি কেটে যায়। আর দিনের বেলায় জেগে জেগে ভাবি এবং সামান্য রকমের বই পড়বার চেষ্টা করে কাটাই। পথের আনাগোনা দেখি, আর জানলা দিয়ে বকুল গাছটার পাতায় আলোর ঝিকিমিকি দেখি এবং পাখিগুলোর কিচিমিচি শুনি। মাঝে মাঝে চাকরটা এসে ওষুধ, খাবার এবং ডাকে চিঠি দিয়ে যায়। সেদিনটার কথা, কিংবা আরও সঠিকভাবে বলা উচিত সে রাতটার কথা, কখনো কি ভুলতে পারবো? আজ সুস্থ হয়ে উঠেছি ঠিকই, কিন্তু এখনো সব কথা যেন ঠিকঠাক বলতে পারি না। সেদিনের অভিজ্ঞতাকে এখন অপরের অভিজ্ঞতা বলেই মনে হয়, কিন্তু কখনো ভাবিনি তার হাত থেকে মুক্তি পাব। অনেকে আমার অভিজ্ঞতা শুনে বলেছে ওটা নার্ভাস শকের প্রতিক্রিয়া, এটা ছাড়া কিছুই না। আমি ভাবি নার্ভাস শক, ডাক্তার এই যে কথাটা বলেছিল, লোকে তার বেশি আর অগ্রসর হতে চায় না, কিন্তু আমি তো জানি আমার অভিজ্ঞতায় তার প্রভাব কতখানি সত্য, কত মর্মান্তিকভাবে সত্য। লোকে যখন নার্ভাস শক বলে ব্যাপারটা উড়িয়ে দেবার চেষ্টা করে, তখন আমি তর্ক করি না, চুপ করে থাকি, কিংবা বড় দুঃখে হাসি আর ভাবি একজনের অভিজ্ঞতা অপর একজনকে বোঝানো কত কষ্ট। সেই প্রথম রাত্রির অভিজ্ঞতাকে তার
আবির্ভাবের সূত্রপাত বলে তখনও বুঝতে পারিনি। আদ্যন্ত ইতিহাস মিলিয়ে নিয়ে আজ বুঝেছি, এবং তার হাত থেকে রক্ষা পাওয়ার পরেও শিহরিত হয়ে উঠে ভেবেছি মৃত্যুর কত নিকটেই না গিয়ে পড়েছিলাম। সেদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে জানলার দিকে নজর পড়বার মাত্র আমার বুকের রক্ত একেবারে চ্যাত করে উঠল, যেন জমে কঠিন হয়ে গেল। দেখলাম জানলার ঠিক বাইরে অনেক বড় একটা মাথা। ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু চোখে হাত দিয়ে বুঝলাম চোখের পাতা একদম খোলা। গায়ে চিমটি কেটে দেখলাম লাগছে। সন্দেহ মাত্র আর রইল না যে আমি জেগে আছি। ভয়ে চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু গলার স্বর বেরোলো না। ঘরের আলো জ্বালবার ইচ্ছে হলো, কিন্তু উঠতে পারলাম না। এ যেন অন্য কারো শরীর। কালো প্রকাণ্ড মাথা, নাক চোখ মুখগুলো দেখা যাচ্ছে না বটে, কিন্তু মাথা যে তাতে সন্দেহ নেই। ওদিকে চেয়ে থাকা শক্ত, আর না থাকা আরো শক্ত। সেই শীতের রাত্রে কপালে ঘাম গড়াতে লাগলো। এই অবস্থায় হৃৎপিণ্ডের ক্রিয়া যখন বন্ধ হবার মুখে, ঠিক সেই সময়ে একখানা মোটর গাড়ি রাস্তা দিয়ে পেরিয়ে গেল। গাড়ির লাইট থেকে এক ঝলক আলো মুন্ডুটার উপর পড়ল, কিন্তু মুন্ডু কোথায়? এ তো সেই ঝাঁকড়া বকুল গাছটা যে। আবার বুকের রক্ত এবং হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়মিত হলো। মনে মনে হাসবার চেষ্টা করলাম, কিন্তু তখনই মনে পড়ল যে এ কেমন ভ্রান্তি। যে বকুল গাছটাকে অন্তত 30 বছর দেখছি, তাকে কেন হঠাৎ অতিকায় মাথা বলে মনে হলো? তখনই আবার ডাক্তারের কথা মনে পড়ল। নার্ভাস শক। বইয়ে পড়েছি বটে যে নার্ভাস শকের ফলে কত সম্ভব বস্তুকে অসম্ভব বলে মনে হয়। যাই হোক, গলা শুকিয়ে গিয়েছিল। জল খাবার জন্য উঠলাম। টেবিলের ওপরে এক গ্লাস জল ঢাকা থাকে। ঢাকা খুলে দেখলাম গ্লাস শূন্য। জল খেল কে? আমি কি তবে আগে একবার উঠে জল খেয়েছি? কিন্তু কই, মনে তো পড়ে না। চাকরটার উপরে রাগ হলো। ব্যাটা ফাঁকি দিতে শুরু করেছে। জল খাবার হলো না। ঘরে আর জল ছিল না। শুয়ে পড়লাম, এবং ঘুম আসতে দেরি হলো না। আমার অভিজ্ঞতা শুনে অনেকেই জিজ্ঞেস করেছে, কিছু দেখেছিলে কি? স্বীকার করতে হয় যে কিছু বা কাউকেও দেখিনি। শুনে লোকে হাসে। তাদের নার্ভাস শকের থিওরিটা আরো পাকা হয়। কিন্তু তিক্ত অভিজ্ঞতার ফলেই বুঝেছি, কিছু না দেখার চেয়ে কিছু দেখা অনেক ভালো। শরীরের সাথে বোঝাপড়া চলে, কিন্তু অশরীরের সাথে তেমন হবার নয় বলেই তারা ভয়ঙ্কর। এখান থেকে আমার অজ্ঞাত অজানা শত্রুকে অশরীরী বলে উল্লেখ করব।